আমার নাম গীতাঞ্জলি দত্ত মল্লিক। আমি তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের কম্পালসারি সাবজেক্টের পলিউশন চ্যাপ্টারটা পড়াবো। ক্লাস শুরু হবার আগে কলেজের প্রথম বর্ষের সকল ছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা কলেজে কেউই উপস্থিত থাকতে পারছি না, তাই নিউ নর্মাল সিচুয়েশনের নতুনভাবে অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসে সকলেই উপস্থিত থাকব এই আশা রাখি। আজকে যে চ্যাপ্টারটা আমি তোমাদের শুরু করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। তো প্রথমেই আমরা দেখে নেব যে এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ বলতে আমরা কি বুঝি। পরিবেশ দূষণ বলতে আমরা যা বুঝি, বায়ু, জল, মাটি এই তিনটে হলো আমাদের পরিবেশের উপাদান বা এনভায়রনমেন্টের কম্পোনেন্ট বলতে পারো। বায়ু, জল, মাটি এই তিনটে কম্পোনেন্টের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ এবং বায়োলজিক্যাল বেশ কিছু প্রপার্টিজ রয়েছে। বাইরে থেকে যখন কোনো আনডিজায়ারেবল কোনো সাবস্টেন্স বা মেটেরিয়ালের জন্য এই তিনটে কম্পোনেন্টের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ বা বায়োলজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ ওভার হয় বা পরিবর্তন দেখা দেয়, যার প্রভাব আমাদের মানব জীবন থেকে শুরু করে প্রজাতি, প্রাণী সকল জীবের উপরই পরিলক্ষিত হয়ে থাকে এবং যার প্রভাব আমাদের প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সের ওপরও পড়ে, ক্ষতিকর প্রভাব। তাকেই আমরা বলবো পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে পলিউশন হলো যখন কোনো ক্ষতিকর সাবস্টেন্স বা আনডিজায়ারেবল কোনো সাবস্টেন্সের জন্য আমাদের পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেই পরিবেশের উপাদানগুলোর কিছু পরিবর্তন দেখা যায়, যার ক্ষতিকর প্রভাব আমাদের প্রকৃতি সহ মানব জীবনে পড়ে, তাকে বলবো পলিউশন। আর এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশের এই তিনটে কম্পোনেন্ট, এয়ার, ওয়াটার, সয়েল, মেইন তিনটে কম্পোনেন্টের যে ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল যে প্রপার্টিজ রয়েছে তার উপর যখন কোনো ক্ষতিকর প্রভাব পড়ে বা তার ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজের যখন কোনো চেঞ্জ ওভার দেখা যায়, যেটা কিনা কোনো বাইরে থেকে আগত আনডিজায়ারেবল সাবস্টেন্সের জন্য বা অবাঞ্ছিত দূষকের জন্য, তখন তাকে আমরা বলবো এনভায়রনমেন্টাল পলিউশন। তো এই অবাঞ্ছিত দূষক পদার্থ বা আনডিজায়ারেবল সাবস্টেন্সটা এবার দেখে নেওয়া যাক কাকে বলবো, যেটার ইংলিশ টার্মিনোলজি হচ্ছে পলিউটেন্ট। এটাকে আমরা কাকে বলবো? তাহলে যে অবাঞ্ছিত বা আনডিজায়ারেবল বা কোনো নিউসেন্স বা কোনো অবাঞ্ছিত পদার্থ যেটা কিনা বা যার প্রভাব বা যার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, সেই পদার্থকেই আমরা বলে থাকি পলিউটেন্ট। তাহলে এখান থেকে তিনটে টার্মিনোলজি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে পলিউশন আমরা কাকে বলবো, এনভায়রনমেন্টাল পলিউশন কাকে বলবো, আর পলিউটেন্ট কাকে বলবো। এরপর দেখে নেওয়া যাক যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কি কি পলিউশন আমরা সচরাচর দেখতে পাই। তো এখানে আমরা দেখে নেব প্রধানত বা জেনারেলি চারটে ধরনের পলিউশন আমরা আমাদের পরিবেশের মধ্যে লক্ষ্য করে থাকি। নাম্বার 1 হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ। বায়ুতে কোনো যখন পলিউশন হয়, বায়ুতে বা কোনো অবাঞ্ছিত কোনো দূষকের জন্য বা আনডিজায়ারেবল কোনো সাবস্টেন্সের জন্য যখন এয়ার পলিউটেড হয়, তখন সেটাকে আমরা বলবো, সহজ ভাষায় সেটাকে আমরা বলতে পারি এয়ার পলিউশন। ওয়াটারেরও যখন আমাদের জলে দূষণ হয় বা জলদূষণ হয়ে থাকে, তখন তাকে আমরা বলবো ওয়াটার পলিউশন। মৃত্তিকা বা সয়েলে যখন কোনো পলিউশন হয় তখন সেটাকে সয়েল পলিউশন বলি। নয়েজ বলতে আমাদের এই যে গাড়ির হর্ন, মাইকের হর্ন, এই ধরনের নয়েজের জন্য আমাদের পরিবেশে যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয় বা পলিউশন হয়, সেটাকে আমরা বলে থাকি নয়েজ
পলিউশন। তো আজকে যে মেইনলি আমরা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়াটার পলিউশন বা জল দূষণ। প্রথমে আমরা জানবো যে জলের মধ্যে প্রধানত তিনটে কম্পোনেন্ট বা কন্টামিনেন্টস রয়েছে, যেমন হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাসিয়াস। এই প্রত্যেকটা কম্পোনেন্টস বা কন্টামিনেন্টস কিন্তু তাদের নির্দিষ্ট একটা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বে জলের মধ্যে উপস্থিত থাকে। এরপর কোনো ম্যানমেড রিজন বা কোনো ন্যাচারাল রিজনের জন্য যদি এই তিনটে কম্পোনেন্টসের যে কনসেন্ট্রেশনে রয়েছে তার কিছু পরিবর্তন দেখা দেয়, তার ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ ওভার হয় এবং যার প্রভাব জলের মধ্যে উপস্থিত অ্যাকোয়াটিক অর্গানিজমের উপর পড়ে এবং সেই জলের উপর ইনডাইরেক্টলি প্রভাবিত, যেমন আমরা মানুষরা, তার দ্বারা তার ক্ষতিকর প্রভাব যখন আমাদের উপর এসে পড়ে তখন তাকে আমরা বলবো ওয়াটার পলিউশন। তাহলে কি বললাম, জলের মধ্যে থাকা উপস্থিত তিনটে কম্পোনেন্ট সলিড, লিকুইড, গ্যাসিয়াস, এই তিনটে কম্পোনেন্টস এর একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকার পর বাইরে থেকে যখন কোনো প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণের জন্য এই তিনটে কম্পোনেন্টের ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ ওভার হয় এবং যার ক্ষতিকর প্রভাব আমাদের মানুষ সহ সমস্ত জীবকুল জাতির ওপর পড়ে, যার ফলে জল দূষিতও হয়ে থাকে, তাকে আমরা বলবো ওয়াটার পলিউশন বা জল দূষণ। এরপর আমরা দেখে নেব যে কোন কোন এমন পদার্থগুলো রয়েছে যার জন্য জল দূষিত হয়ে থাকে, আর এই পদার্থগুলোকেই আমরা কিন্তু বলবো জল দূষক বা ওয়াটার পলিউটেন্টস। পলিউটেন্টসের ডেফিনিশন বললাম, তো জলের মধ্যে যে অবাঞ্ছিত বা আনডিজারেবল সাবস্টেন্সের জন্য জল দূষিত হয়ে থাকে সেটা হচ্ছে ওয়াটার পলিউটেন্টস। তো সাধারণত আমরা তিন ধরনের পলিউটেন্টস দেখতে পাই জলের মধ্যে। একটা হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্টস, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বা স্মল লার্জ যে কোনো ইন্ডাস্ট্রি থেকে যে হট ওয়াটার বেরোয়, কন্টামিনেটেড ওয়াটার বেরোয়, ব্যাড অডার বা দুর্গন্ধযুক্ত যে জল আমরা পেয়ে থাকি, সেটাই হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্টস অফ ওয়াটার পলিউটেন্টস। কেমিক্যাল কম্পোনেন্টস আমি পরে আসছি, যেহেতু ওটার সাব ডিভিশন আবার রয়েছে। নেক্সট চলে যাচ্ছি বায়োলজিক্যাল কম্পোনেন্টস। বায়োলজিক্যাল কম্পোনেন্টস এর মধ্যে রয়েছে যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, কৃমি, এই জাতীয় যে কম্পোনেন্ট গুলো রয়েছে যার প্রভাবে আমাদের জল দূষিত হয়ে থাকে। এরপর মাঝখানের এই কেমিক্যাল কম্পোনেন্টের জায়গাটা আমরা চলে আসবো। মেইনলি তিন ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট আমরা দেখে থাকি যেটা কিনা জলের মধ্যে উপস্থিত থেকে জলকে দূষিত করে। তার মধ্যে প্রথমে চলে আসবো ইনঅর্গানিক কম্পোনেন্ট। ইনঅর্গানিক কম্পোনেন্টের এক্সাম্পল হচ্ছে ফসফেট, নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, বিভিন্ন কীটনাশক যৌগ, পেস্টিসাইডস। নেক্সট হচ্ছে অর্গানিক কম্পোনেন্ট বা জৈব উপাদান। তার এক্সাম্পল হচ্ছে যেমন ফেনল, ক্লোরিন ঘটিত যৌগ, প্লাস্টিক্স এক্সেট্রা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ভারী ধাতু বা হেভি মেটালস, যেমন হচ্ছে পারদ, তামা, ক্যাডমিয়াম, নিকেল এক্সেট্রা। তো এই সমস্ত কম্পোনেন্টের জন্য, এই তিন ধরনের কম্পোনেন্টের জন্য আমাদের জল দূষিত হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক সোর্সেস অফ ওয়াটার। এই যে আমরা বলে থাকি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই জলটা কোথা থেকে আমরা পেয়ে থাকি বা এই জলের সোর্স কি? তো আমরা এখানে দেখতে পাবো সাধারণত বা জেনারেলি দুই ধরনের আমরা ওয়াটার পেয়ে থাকি। এক নম্বর হচ্ছে সারফেস ওয়াটার, 2 নম্বর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। সারফেস ওয়াটার যে সমস্ত ওয়াটার গুলো হচ্ছে ভিজিবল, আমরা চোখে দেখতে পাই, সেটা হচ্ছে সারফেস ওয়াটার, যেমন হচ্ছে লেকস, পন্ডস, স্ট্রিম, রিভার, স্টোরেজ রিজার্ভার, এগুলো হচ্ছে সারফেস ওয়াটার। আর গ্রাউন্ড ওয়াটার হচ্ছে যে জলটা ভিজিবল নয়, মাটির নিচে সঞ্চিত বা কনজার্ভ অবস্থায় থাকে, সেটা হচ্ছে ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার, তাকেই আমরা বলে থাকি।
যেমন হচ্ছে ওপেন ওয়েলস, টিউবওয়েলস, আর্টিসিয়ান ওয়েলস, স্প্রিংস, ইনফিল্ট্রেশন, এগুলো গেল সোর্সেস অফ ওয়াটার। এরপর আমরা চলে আসব ক্লাসিফিকেশন অফ ওয়াটার। তো দেখে নেওয়া যাক এখানে কি কি ধরনের জল বা কি কি ধরনের ওয়াটার আমরা আমাদের পরিবেশে দেখে থাকি। প্রথমেই হচ্ছে পোর্টেবল ওয়াটার বা পানীয় যোগ্য জল, তার মানে যে জলটা ড্রিঙ্কিং পারপাসে বা পানীয়র জন্য উপযুক্ত সেই জলকেই আমরা বলে থাকি পোর্টেবল ওয়াটার বা পানীয় যোগ্য জল। নেক্সট চলে আসবো পলিউটেড ওয়াটার, যে জলটা অরিজিন অবস্থাতেই পলিউটেড, অরিজিন অবস্থাতেই দূষিত বা দূষণযুক্ত জল, সেটাই হচ্ছে পলিউটেড ওয়াটার বা দূষিত জল। আর থার্ড হচ্ছে কলুষিত জল বা কন্টামিনেটেড ওয়াটার। কন্টামিনেটেড ওয়াটার আমরা তাকেই বলবো যে জলটা প্রথমে পানীয়যোগ্য ছিল বা সাধু জল ছিল, পরিষ্কার ক্লিন ওয়াটার ছিল, কিন্তু বাইরে থেকে কোনো ওয়াটার পলিউটেন্টের জন্য সেটা দূষিত হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে, সেই জলটাকে আমরা বলে থাকি কন্টামিনেটেড ওয়াটার। তাহলে আশা করি বুঝতে পারলে যে তিন ধরনের জলের তিন রকম ডেফিনেশন, কোনটা কি ওয়াটার। এরপর কিছু এর বেসিক ডিফারেন্স রয়েছে, পোর্টেবল ওয়াটার, পলিউটেড ওয়াটার অ্যান্ড কন্টামিনেটেড ওয়াটার। তো এই পোর্টেবল ওয়াটার, যে ওয়াটারটা হয় বা যে জলটা হয় সেটা হচ্ছে গন্ধহীন এবং বর্ণহীন, তার মানে কালারলেস, অর্ডারলেস। দূষিত জল বা পলিউটেড ওয়াটারতে একটা নির্দিষ্ট কালার থাকে এবং অনেক সময় গন্ধযুক্ত হয়ে থাকে, ব্যাড স্মেল বা ব্যাড অর্ডারও থাকে। আর কন্টামিনেটেড ওয়াটার কিন্তু কালারযুক্ত কিন্তু অস্বচ্ছ, বর্ণযুক্ত হবে, কিন্তু পরিষ্কার কখনোই হবে না। নেক্সট আবার চলে আসবো, পোর্টেবল ওয়াটার সম্পূর্ণভাবে কিন্তু জীবাণু মুক্ত হবে। দূষিত জলে ভাইরাস, ব্যাকটেরিয়া সহ অতিরিক্ত আবার বেশ কিছু অণুজীব বা মাইক্রো অর্গানিজমের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই দূষিত জল আমরা যদি খালি চোখে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো না, কোনো পরিষ্কার মনে হবে, কিন্তু সেই জলটাকে যদি একটা ওয়াচ গ্লাস বা পেট্রি ডিশে নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে দেখবো প্রচুর পরিমাণে ভাইরাস, মাইক্রো অর্গানিজমস, ব্যাকটেরিয়া এই জলের মধ্যে রয়েছে। তো সেই জলটাকে আমরা বলে থাকি দূষিত জল। আর থার্ড ওয়ান হচ্ছে কলুষিত জল বা কন্টামিনেটেড ওয়াটার। এই জলেও কিন্তু দূষিত জলের মতোই ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজম থাকবে। পোর্টেবল ওয়াটারের পিএইচ এর মান 7 থেকে 8.5 এর মধ্যে থাকবে। দূষিত জল বা দূষিত জল বা পলিউটেড ওয়াটারের পিএইচ 7 এর থেকে কম কিন্তু 8.5 এর থেকে বেশি হতে হবে, তবেই সেটা কিন্তু পলিউটেড ওয়াটার। আর কন্টামিনেটেড ওয়াটার পিএইচ এর মান কিন্তু অবশ্যই 7 এর থেকে কম হবে। নেক্সট আমরা চলে আসবো যে এই যে পোর্টেবল ওয়াটারটা, এই পোর্টেবল ওয়াটার কিন্তু বিষাক্ত পদার্থ থেকে অবশ্যই মুক্ত হবে, কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু এই পোর্টেবল ওয়াটারে থাকবে না, যেটা কিনা জল খাওয়ার জন্য একেবারে উপযুক্ত। আর এই জলটা কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হবে। দূষিত জল বা পলিউটেড ওয়াটার কিন্তু অবশ্যই অপরিষ্কার হবে। আর এই কলুষিত জল বা কন্টামিনেটেড ওয়াটার কিন্তু একেবারে দূষিত এবং খাবারের জন্য অনুপযুক্ত হবে। তো এগুলো হলো, these are the basic difference between the potable water, polluted water and contaminated water. I hope you are all understand all these things. নেক্সট আমরা চলে আসবো কজেস অফ ওয়াটার পলিউশন। কজেস অফ ওয়াটার পলিউশন বলতে যে এই যে ওয়াটার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশনের ডেফিনেশন পড়লাম, কি কি কারণে হয়ে থাকে। একটা যেটা পড়লাম পলিউটেন্টের জন্য, সেই পলিউটেন্টটা বা ওয়াটার পলিউটেন্ট বা আনডিজারেবল যে সাবস্টেন্স এটা আসছে কোথায় থেকে, এবারে সেই কারণগুলো আমরা এখানে ডেসক্রাইব ভাবে আলোচনা করব। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। শহরাঞ্চল বা আরবান এরিয়াস বা রুরাল এরিয়াস থেকে একটু দূরে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের স্মল বা লার্জ ইন্ডাস্ট্রি সচরাচর দেখতে পাওয়া যায়।
এবং সেই ইন্ডাস্ট্রি থেকে যে আউটলেট গুলো, সেখান থেকে বিভিন্ন ধরনের ওয়েস্ট ওয়াটার বা কেমিক্যাল ওয়েস্ট এসে ডাইরেক্ট কোনো সারফেস ওয়াটারে বা ওয়াটার বডিতে এসে মিশে এবং এর ফলে ওয়াটার বডির জল কন্টামিনেটেড হয় এবং ওয়াটার পলিউশন হয়ে থাকে। মেনলি ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু কমন ওয়েস্ট আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পেপার ওয়েস্ট, রাবার ওয়েস্ট, মেটালিক ওয়েস্ট, অ্যালুমিনিয়াম ওয়েস্ট, হেভি মেটালস। এগুলো ডাইরেক্ট এসে জলে পড়ার জন্য বা ডাইরেক্ট জলে ফেলার জন্য জলের গুণগত মান পরিবর্তন হয় এবং ওয়াটার পলিউটেড হয়ে থাকে। নেক্সট আমরা দেখব কারণ হিসেবে হাউসহোল্ড ওয়াটার বা ডোমেস্টিক ওয়েস্ট। হাউসহোল্ড ওয়াটার বা ডোমেস্টিক ওয়েস্টের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় ঘর থেকে যে সমস্ত ওয়েস্ট আমরা তৈরি করে থাকি বা ফেলে থাকি, যেমন হচ্ছে ফল, সবজির খোসা, পেপার ওয়েস্ট বা পেপার, যা আমাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জীবনে যে ময়লা ধুলো বালি, সেগুলো কখনো আমরা নিজেরা ডাইরেক্ট গিয়ে পর এভাবে কোনো ওয়াটার বডিতে ডাম্প করি, অথবা মিউনিসিপ্যালিটির গাড়িতে আমরা ডাম্প করার পর সেই মিউনিসিপ্যালিটি গাড়ি ডাইরেক্ট কোনো ওয়াটার বডিতে গিয়ে ডাম্প করে, অথবা আমাদের যে হাউসহোল্ড যে বাড়িগুলো থাকে, সেই বাড়িগুলো যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো থাকে, সেই এরিয়া থেকে কিছু কমন আউটলেট থাকে। এই যে আউটলেট গুলো, সেটা কিনা ডাইরেক্ট অনেক সময় কোনো ওয়াটার বডিতে গিয়ে মিশে জলকে পলিউটেড করে এবং ওয়াটার পলিউশন এইভাবেও কিন্তু হয়ে থাকে। এরপর নেক্সট আমরা কারণ দেখব যে ভেহিকল অ্যান্ড ট্যাঙ্কার ওয়াশিং। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে গ্যারেজ থাকে, সেই গ্যারেজে বিভিন্ন টু হুইলার, ফোর হুইলার গাড়িগুলো যেগুলো থাকে সেগুলো ধোয়া হয়, ওয়াশিং করা হয়, এবং এই ওয়াশিং করার পরে বা ওয়াশিং করার ফলে যে কেমিক্যালস বা ওয়েস্ট ওয়াটার যেগুলো বেরোয়, সেগুলো ডাইরেক্ট এভাবে কোনো আউটলেটের মাধ্যমে ওয়াটার বডিতে গিয়ে মিশে ওয়াটারের ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ করে এবং যার ফলে ওয়াটার পলিউশন হয়ে থাকে। নেক্সট, এগ্রিকালচারাল ওয়েস্ট। আমরা জানি আমাদের দিনের পর দিন ইন্ডিয়াতে বলো বা আদার কান্ট্রিতে বলো, আমাদের পপুলেশন বাড়ছে। ইন্ডিয়াতে তো পপুলেশনের মাত্রা আরো দিনের পর দিন বাড়ছে, আর যত পপুলেশন বাড়ছে তত কিন্তু ফার্মার্সরা ওভার প্রোডাকশন করছে পপুলেশনের তুলনায় খাবারের যোগান দেওয়ার জন্য, এবং ওভার প্রোডাকশনের জন্য তখন তারা ফার্মার্সরা কি করছে, তারা হিউজ অ্যামাউন্টের কেমিক্যালস, পেস্টিসাইডস ব্যবহার করছে যাতে ওভার প্রোডাকশন করতে পারে। এতে একদিকে তো সমস্যা হচ্ছে, একদিকে সমস্যার সমাধান তো হচ্ছে যে ওভার প্রোডাকশনে তারা যোগান দিতে পারছে, কিন্তু এই কেমিক্যালস, পেস্টিসাইড এগুলো ব্যবহার করার ফলে এগ্রিকালচারাল থেকে যে আউটলেট গুলো বেরোয়, যে আউটলেট থেকে যে ওয়েস্ট ওয়াটার গুলো বেরোয়, সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্টের কেমিক্যালস, পেস্টিসাইড আর অন্যান্য ধরনের অনেক হার্মফুল কেমিক্যালস থাকে, যেটা কিনা ডাইরেক্ট এসে এই জলের সাথে কোনো ওয়াটার বডিতে মিশছে এবং জলে পলিউশন করছে বা জলটাকে পলিউটেড করছে। নেক্সট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। একইভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকেও বিভিন্ন ধরনের কেমিক্যাল ওয়েস্ট বা ওয়েস্ট ওয়াটার বেরোয়, যেটা কিনা একটা নির্দিষ্ট আউটলেটের মাধ্যমে কোনো সারফেস ওয়াটারে মিশে সারফেস ওয়াটারের পলিউশন করে। নেক্সট, সলিড ওয়েস্ট। এই সলিড ওয়েস্টে কিন্তু তোমাদের হাউসহোল্ড বা ডোমেস্টিক ওয়েস্টের মধ্যেই ইনক্লুডেড, কিন্তু এটাকে আমি আলাদা করে একটু দেখাচ্ছি বা পড়াচ্ছি তোমাদের, কারণ হচ্ছে one of the most important solid waste is প্লাস্টিক বা পলিথিন। আর আমরা প্রত্যেকেই জানি যে প্লাস্টিক বা পলিথিন ইজ এ নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মেটেরিয়াল। নন বায়োডিগ্রেডেবল মানে যে মেটেরিয়ালটাকে আমরা জলে বা মাটিতে বা অন্য যে কোনো জায়গায় ফেলে দিলে সেটা জল বা মাটির সাথে মিশে যায় না। যেমন কি ফলের খোসা তুমি ফেলে দিলে, সবজির খোসা তুমি জলেও ফেলে দিলে বা তুমি মাটিতে ফেলে দিলে, সেখানে কিন্তু খুব ইজিলি সেটা জল বা মাটির সাথে মিশে গিয়ে ডিগ্রেড হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তার মানে সেগুলো ডিগ্রেডেবল প্রোডাক্ট। কিন্তু প্লাস্টিক বা পলিথিন এগুলো কিন্তু নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। এগুলো তুমি জলে বা মাটিতে কোনো জায়গায় কিছু মেশে না, এগুলো কিন্তু ইনবিল্ট অবস্থাতে জলে এরকম ভাসমান অবস্থাতেই থাকে, মাটিতেও ফেলে দিলে মাটিতেও কিন্তু ভাসমান অবস্থাতে থাকে, এবং এর ফলেও কিন্তু জলের দূষণ মাত্রাতিরিক্ত বাড়তে থাকে। নেক্সট আমরা দেখে নেব অ্যাসিড রেন কিভাবে আমাদের ওয়াটার পলিউশন করে। এই অ্যাসিড রেন এই টপিকটা আমরা এয়ার পলিউশনে একটু আরো বেশি ডিটেলসে পড়বো, কিন্তু যেহেতু ওয়াটার পলিউশনের সাথে এটা রিলেটেড তাই একটু বলে দিই। আমাদের নর্মাল একটা রেইনফল হয়, আমরা প্রত্যেকেই জানি মনসুনে। সেই নর্মাল রেনের সময় যখন অ্যাসিড ঝরে এসে ভূপৃষ্ঠে আপতিত হয় তখন তাকে আমরা বলি অ্যাসিড রেন। তার বিভিন্ন রিজন রয়েছে যেটা আমরা পরে এয়ার পলিউশনে পড়বো, কিন্তু এই অ্যাসিড রেনের সাথে যখন রেনফলটা হয় তখন তার সাথে বেশ কিছু অ্যাসিড ভূপৃষ্ঠে এসে আপতিত হয়, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের বেশ কিছু অ্যাসিড আমাদের ভূপৃষ্ঠে বা ওয়াটার বডিতে এসে আপতিত হয়, এবং এর ফলে সেই অ্যাসিড যুক্ত রেন যখন আমাদের ওয়াটার বডিতে এসে পড়ে, ওয়াটার বডিতে যে অ্যাকোয়াটিক লাইফ থাকে সেগুলোকে হ্যাম্পার্ড করে, তার নর্মাল যে ইকোসিস্টেম থাকে ইকোসিস্টেমও হ্যাম্পার্ড হয়, এবং এর ফলে জলদূষণ ঘটে থাকে। আরো একটা কারণ দেখব যার জন্য জলের পলিউশনের মাত্রাতিরিক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্টস, এবং তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ওয়াটার হায়াসিন্থ। এটা হচ্ছে এক ধরনের অ্যাকোয়াটিক প্ল্যান্ট বা জলজ উদ্ভিদ যেটা কিনা জলের মধ্যে পলিউশনের মাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করে। কিভাবে? এই যে ওয়াটার হায়াসিন্থ এটা খুব দ্রুত জলের মধ্যে ছড়িয়ে পড়ে, এখানে দেখতেই পাচ্ছ যে পুরো ওয়াটার বডিজ এর মধ্যে জল খুব কমই দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম ওয়াটার হায়াসিন্থ বা অ্যাকোয়াটিক প্ল্যান্টসে কভার করে দিয়েছে পুরো লেকটাকে বা রিজার্ভারটাকে। এই ওয়াটার হায়াসিন্থ বা অ্যাকোয়াটিক প্ল্যান্টস কি করে, জলের মধ্যে যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলো রয়েছে সেগুলোকে অ্যাবসর্ব করে, এবং অ্যাবসর্ব করার সাথে সাথে দ্রুত গ্রো করে জলকে কভার করে ফেলে, এবং এর ফলে কি হয়, জলের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যায়, সূর্য থেকে আগত যে সূর্য রশ্মি সেগুলো জলের মধ্যে পেনিট্রেট করতে পারে না, এর ফলে অ্যাকোয়াটিক লাইফ যেগুলো থাকে জলের মধ্যে তারা মারা যায়। তাই এই অ্যাকোয়াটিক প্ল্যান্টসকে বা ওয়াটার হায়াসিন্থকে টেরর অফ বেঙ্গলও বলা হয়ে থাকে। কজেস অফ ওয়াটার পলিউশন দেখলাম, এবার দেখে নিই এফেক্ট অফ ওয়াটার পলিউশন, যে এত কারণের জন্য যে ওয়াটার পলিউশন হচ্ছে, জলদূষিত হচ্ছে, সেই জলদূষণের এফেক্টটা আমরা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে সেটা দেখে নিই। প্রথমেই দেখে নেব যে এফেক্ট অন হিউম্যানস, তার মানে এই জলদূষণ আমাদের মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে। প্রথমে হচ্ছে এই দূষিত জল আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়াতে সাহায্য করে। কিভাবে? একটা হচ্ছে সেই কন্টামিনেটেড ওয়াটার যদি আমরা কোনো রকমে পানীয় জল হিসেবে ব্যবহার করি, যে জলের মধ্যে মাত্রাতিরিক্ত ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলো রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, খালি চোখে জলটাকে দেখে মনে হয় পরিষ্কার জল, কিন্তু সেটা বললাম যে মাইক্রোস্কোপের তলায় যদি দেখি তাহলে অসংখ্য মাইক্রো অর্গানিজমস আমরা দেখতে পাবো। তো এইভাবে কন্টামিনেটেড ওয়াটার যখন আমরা ড্রিঙ্কিং পারপাসে ব্যবহার করে থাকি তখন সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় আমাদের শরীরে। আবার যদি আমরা সুইমিং করি সেই পলিউটেড ওয়াটারে তাহলে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, স্কিন ক্যান্সারও হতে পারে। কেমিক্যাল যুক্ত পলিউটেড ওয়াটারে যদি আমরা কোনো রকম বা কোনো উপায়ে বা কোনো কারণে যদি আমরা কন্ট্যাক্টে আসি তাহলেও কিন্তু আমাদের স্কিন ডিজিজ, লাং, কিডনি, লিভার বিভিন্ন ধরনের এফেক্ট পড়ে এবং বিভিন্ন ডিজিজ দেখতে পাওয়া যায়। এরপর দেখে নেব এফেক্টের মধ্যে ডেথ অফ অ্যাকোয়াটিক অর্গানিজম। আমরা জানি জলের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস রয়েছে, ফিশ রয়েছে, তারা কি করে জলের মধ্যে একটা নির্দিষ্ট ইকোসিস্টেম করে বেঁচে থাকে, তারা জল থেকে দ্রবীভূত যে অক্সিজেন যেটাকে আমরা বলি
ডিজলভ অক্সিজেন, আমরা জানি জলের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডিও থাকে যেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলে থাকি, এবং সেই ডিজলভ অক্সিজেন বা জলে দ্রবীভূত অক্সিজেনকে কাজে লাগিয়ে এই যে ফিশ বা আরো যে মাইক্রো অর্গানিজমস গুলো রয়েছে, অ্যাকোয়াটিক অর্গানিজমস গুলো রয়েছে, তারা কিন্তু সেই অক্সিজেনকে গ্রহণ করে বা অক্সিজেনকে কাজে লাগিয়ে তারা তাদের নির্দিষ্ট লাইফ সাইকেল কমপ্লিট করে এবং তারা নিজেদের মধ্যে একটা স্টেবল ইকোসিস্টেম মেনটেন করে। কিন্তু এই বিভিন্ন ধরনের কারণের জন্য বা ওয়াটার পলিউটেন্টস এর জন্য জলের পলিউশন যখন হয় তখন জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেকটাই কমতে থাকে, এবং দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যত কমতে থাকে সেটা ডাইরেক্টলি এফেক্ট পড়ে অ্যাকোয়াটিক অর্গানিজমস এর উপর, ইনক্লুডিং ফিশ, এবং এর ফলে যে অ্যাকোয়াটিক মাইক্রো অর্গানিজমস গুলো রয়েছে, ফিশ গুলো, লার্জ মানে স্মল ফিশ, লার্জ ফিশ, সমস্ত ফিশ গুলো মারা যায়, অ্যাকোয়াটিক অর্গানিজমস মারা যায়, যে একটা স্টেবল ইকোসিস্টেম মেনটেন হচ্ছিল সেই ওয়াটার বডিজ এর মধ্যে, সেটা ডিস্টার্ব হয়, হ্যাম্পার্ড হয়। Rivers are changed into dustbin, যেটা বললাম যে প্লাস্টিক্স ইজ এ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, এর ফলে কি হয় সেটা কিন্তু সেই প্রোডাক্ট গুলো, সেই নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট গুলো কিন্তু জলে যখনই আমরা ফেলি সেটা কিন্তু জলের মধ্যে ডিগ্রেডেবল হয় না বা জলের নিচে থিতিয়ে পড়ে না, সেটা আস্তে আস্তে জলকে কভার করতে 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 একসময় সেটা ডাস্টবিনে কনভার্ট হতে থাকে। ইনক্রিজ ইন বিওডি, বিওডি ফুল ফর্ম হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলি বা বলতে আমরা কি বুঝি? জলাশয়ের মধ্যে বা কোনো ওয়াটার বডিজ এর মধ্যে কোনো গৃহস্থালী বা কোনো ইন্ডাস্ট্রি থেকে বা অন্য কোনো জায়গা থেকে যখন ওয়েস্ট ওয়াটার আমাদের সেই রিভার বা ওয়াটার বডিতে এসে মিশছে, জলের মধ্যে অর্গানিক ম্যাটারের কন্টেন্ট আস্তে আস্তে বাড়তে থাকছে, আর এই অর্গানিক ম্যাটারগুলোকে ডিকম্পোজ করার জন্য যে অতিরিক্ত বা এক্সট্রা অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই বায়োকেমিক্যাল অক্সিজেনের ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যায়, যেটা একটা পিওর ওয়াটারে এই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ বা রেঞ্জ হচ্ছে less than 1 ppm, যেটা পলিউটেড ওয়াটারে গ্রেটার দেন 5 ppm, মানে 5 ppm এর থেকেও বেশি বিওডির মাত্রা থাকবে, তবে সেটা হবে পলিউটেড ওয়াটার। কজেস অফ ওয়াটার পলিউশন গেল, এফেক্ট অফ ওয়াটার পলিউশন গেল, এরপর আমরা দেখে নেব এই যে পলিউটেড ওয়াটারটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে জল দূষণ থেকে দূষণটাকে বাদ দিয়ে একটা পরিশুদ্ধ জল বানাবো, সেই জলটাকে কিভাবে আমরা রিইউজ করব। তো এখানে আমরা মেইনলি দুটো প্রসেসে আমরা জলটাকে পরিশুদ্ধ করতে পারি বা জল দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি। এক নম্বর গেল প্রাইমারি ট্রিটমেন্ট, দুই নম্বর গেল সেকেন্ডারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে কোয়াগুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন, ফ্লকুলেশন অ্যান্ড ডিসইনফেকশন, এই 5টা প্রসেসে আমরা প্রাইমারি ট্রিটমেন্টের মাধ্যমে জলকে রিইউজ করতে পারি বা ওয়াটার পলিউশনকে কন্ট্রোল করতে পারি। আর সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে সফটেনিং, কার্বন অ্যাবসর্পশন, অ্যারেশন, ফ্লোরিডেশন, এই 4টে প্রসেসের মাধ্যমে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা জলদূষণ নিয়ন্ত্রণ করতে পারি। এখান থেকে তোমাদের এই প্রত্যেকটা প্রসেস ডিটেলসে পড়া কিছু নেই, তাই আমরা নোটস এখানে তোমাকে দিচ্ছি না। এই প্রত্যেকটা প্রসেসের নাম খুব ভালো করে কিন্তু মনে রাখবে, যে প্রাইমারি ট্রিটমেন্টের আন্ডারে কোন কোন প্রসেসগুলো আছে, সেকেন্ডারি ট্রিটমেন্টের আন্ডারে কোন কোন প্রসেসগুলো আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার যেটা ওয়াটার পলিউটেন্ট পড়লাম, যে ফিজিক্যাল পলিউটেন্ট, কেমিক্যাল পলিউটেন্ট, এই কোন কোন পলিউটেন্ট গুলো বা বায়োলজিক্যাল কোনটা পলিউটেন্ট, ওয়াটার পলিউটেন্ট, এগুলোরও কিন্তু এক্সাম্পল আছে। যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, প্রত্যেকটা টপিক খুব ডিটেলসে পড়বে, তবেই তোমরা কিন্তু তার অ্যান্সার দিতে পারবে। এরপর এই ওয়াটার পলিউশনের সাথে বেশ কিছু বেসিক বা কমন টার্মিনোলজি খুব ইউজ হয়, এগুলো আমরা একটু দেখে নেব।
প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে তোমাদের একটা কোশ্চেন আসবে, যে মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এফেক্ট অফ ওয়াটার পলিউশনে বিওডি পড়লাম, সেটার ফুল ফর্ম হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর এখানে তোমরা পড়ছো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বোথ টার্ম আর কারেক্ট, ঠিক আছে? দুটো টার্ম দুটো জায়গায় ব্যবহার করা থাকে, মোস্ট প্রবাবলি দুটোর ডেফিনেশন সেম। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, দিস আর মোস্ট রিলেটেড টু ওয়াটার পলিউশন। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা কি বলবো, কেন বলবো, কাকে বলবো? আমরা জানি জলের মধ্যে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস রয়েছে যারা কিনা এই অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করতে চায় আন্ডার অ্যারোবিক কন্ডিশন, মানে জলের মধ্যে প্রয়োজন মতো অক্সিজেন থাকবে সেই কন্ডিশনে তারা অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করতে চায়। এবং এর ফলে কি হয়, যে জলটাকে, যে অর্গানিক ম্যাটারটাকে ডিকম্পোজ করছে আন্ডার অ্যারোবিক কন্ডিশন, তারা কিন্তু পায় না। কেন? কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল বা কেমিক্যাল যুক্ত ওয়াটারের জন্য জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তারা এই যে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম সঠিকভাবে বা তাদের নিজস্ব উপায়ে এই অর্গানিক ম্যাটারগুলোকে ডিকম্পোজ করতে পারছে না, ডিউ টু ল্যাক অফ অক্সিজেন প্রেজেন্স ইন ওয়াটার। এর ফলে যে অক্সিজেনের অতিরিক্ত যে চাহিদা দেখা যায় তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আরেকটা টার্মিনোলজি এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই যে অর্গানিক ম্যাটার, এটাকে ডিকম্পোজ করার জন্য ঠিক যতটা পরিমাণ অক্সিজেন লাগে প্রতি লিটার জলের ঠিক তত মিলিগ্রাম এমজি পার এল, ঠিক আছে? ঠিক প্রত্যেক লিটারে ঠিক তত মিলিগ্রাম অক্সিজেনকেই ওই লিটারের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা বলে থাকি। তাহলে প্রত্যেক লিটার মানে 1 লিটারের মধ্যে অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করার জন্য যত এমজি অক্সিজেন লাগবে, সেই 1 লিটারের তত মিলিগ্রাম অক্সিজেনকে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা বলে থাকি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টার্মিনোলজি বা ডেফিনেশন আমরা দেখব, সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। এই ইউট্রোফিকেশন কাকে বলবো? এই যে আমরা দেখলাম যে কি কি কারণে জলে পলিউশনের মাত্রা বেড়ে যায় বা কি কি কারণে ওয়াটার পলিউশন হয়। এই অতিরিক্ত ওয়েস্ট ওয়াটার বা কেমিক্যাল ওয়াটার বা এগ্রিকালচারাল ওয়েস্ট, হাউসহোল্ড ওয়েস্ট, এগুলো সব ওয়েস্টগুলো বা ওয়েস্টযুক্ত ওয়াটার আমাদের ওয়াটার বডিজে পড়ার পরে বা ওয়াটার বডিজে মেশার ফলে জলের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ চেঞ্জ ওভার হয় এবং বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার জলের নিচে সেডিমেন্ট হিসেবে সঞ্চিত বা কনজার্ভ হতে থাকে। এর ফলে জলের মধ্যে যে নিউট্রিশন, যে পোটেনশিয়ালিটি ছিল, তার মাত্রা কিন্তু ধীরে 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 বাড়তে থাকে। যেমন হচ্ছে ধরো জলের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে নাইট্রোজেন ছিল, ফসফরাস ছিল, কিন্তু কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে নাইট্রোজেন আবার আসছে, ফসফরাস আরো বেশি করে আসছে। এর ফলে কি হয়, ওই ওয়াটার বডিজ এর মধ্যে নাইট্রোজেনের যা ইনবিল্ট অবস্থায় নাইট্রোজেন ফসফরাসের অ্যামাউন্ট ছিল আগের থেকে তার পরিমাণ আরো অনেক বাড়তে থাকে। এর ফলে কি হয়, জলের মধ্যে নিউট্রিশনের অ্যামাউন্ট বা নিউট্রিশনের পোটেনশিয়ালিটি যত বাড়তে থাকবে, জলের মধ্যে অ্যালগাল ব্লুমস বা বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক প্লান্টস এর পরিমাণ বা যেমন ওয়াটার হায়াসিন্থ, এগুলোর পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। অ্যাকোয়াটিক যে অর্গানিজমস থাকে, সেটা ফ্লোরা হোক ফনা হোক, এই মাইক্রো অর্গানিজমস এর পরিমাণ, অ্যাকোয়াটিক মাইক্রো অর্গানিজমস এর পরিমাণ কিন্তু জলের মধ্যে বাড়তে থাকবে ডিউ টু অ্যাবান্ডেন্স অফ নিউট্রিশন। এর ফলে কি হয়, এই যে অর্গানিজমস গুলো থাকছে তাদের একটা নির্দিষ্ট লাইফ সাইকেল কমপ্লিট হওয়ার পর তারা মারা যায়। এরপর তারা জলের নিচে থিতিয়ে পড়ে এবং আস্তে আস্তে যত অর্গানিজমস, ফ্লোরা হোক ফনা হোক, জলের নিচে থিতিয়ে পড়তে পড়তে জলের যে ডেপথটা থাকছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওয়াটার হায়াসিন্থের জন্য জলের মধ্যে আমরা অনেক দ্রবীভূত অক্সিজেনের পরিমাণও কমে যাচ্ছে, লাইট পেনিট্রেশনটা কমে যাচ্ছে।
এবং আস্তে আস্তে ধীরে 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 সেই জলাশয়টা পানা পুকুরে বা একটা পচা পুকুরে বা অথবা জলাভূমিতে বা ওয়েটল্যান্ডে ধীরে ধীরে পরিণত হতে থাকে। আর এই টোটাল ঘটনাটাকে আমরা বলে থাকি ইউট্রফিকেশন। এই ইউট্রফিকেশন কিন্তু ম্যানমেড অথবা ন্যাচারাল, এই দুটো রিজনের জন্যই কিন্তু আমরা জলে লক্ষ্য করে থাকি। এর বেশ কিছু কুপ্রভাব রয়েছে, যেমন হচ্ছে জীববৈচিত্র্যের হ্রাস পায়, মানে যেটা বললাম যে অ্যাকোয়াটিক যে অর্গানিজমস থাকে সেগুলোর পরিমাণ কমে যায়, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, জলের স্বচ্ছতা নষ্ট হয়, অ্যালগাল ব্লুম বৃদ্ধি পায়। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসতেই পারে যে অ্যালগাল ব্লুম বৃদ্ধি পায় কোন ইনসিডেন্টের জন্য। তিনটে দিয়ে দিল, তার মধ্যে চারটে অপশনের মধ্যে একটা অপশন ইউট্রফিকেশন থাকবে। তোমরা যদি না জানো সেখানে তোমরা অ্যান্সার দিতে পারবে না। তাই প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটা পোর্শন খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আর এই ইউট্রফিকেশনের ফলে জলের কালার কি হয়? লালচে বাদামি, ডিউ টু অ্যাবান্ডেন্স অফ নিউট্রিয়েন্টস। এরপর আমরা দেখে নেব এই যে জল দূষণ হলো তার ফলে কিছু ডিজিজ আমরা আমাদের শরীরে দেখে থাকি, যেগুলোকে আমরা বলে থাকি জলবাহিত রোগ বা ওয়াটার বোর্ন ডিজিজ। তার মধ্যে বেশ কিছু কমন ডিজিজের নাম, সেটা হচ্ছে টাইফয়েড, কলেরা, জিয়ারডিয়াসিস, ব্যাসিলারি ডিসেন্ট্রি, হেপাটাইটিস এ, অ্যামিবায়াসিস, ক্রিপ্টোস্পোরিডিয়াসিস। এখানে প্রত্যেকটা ডিজিজের নাম, সিমটমস বা তার প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু নামগুলো মনে রাখবে। কারণ এখন তোমাদের ওয়াটারবোর্ন ডিজিজ পড়ালাম, যখন এয়ার পলিউশন পড়াবো তখন এয়ারবোর্ন ডিজিজ পড়াবো। তাহলে এখান থেকেও তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন আছে, কোনো একটা ডিজিজের নাম দিয়ে দিল, সেই ডিজিজটা ওয়াটারবোর্ন না এয়ারবোর্ন না সয়েলবোর্ন না নয়েজবোর্ন ডিজিজ, সেখান থেকে যদি তোমাদের জানা থাকে কোনটা ওয়াটারবোর্ন ডিজিজ তাহলে তোমরা ইজিলি সেখান থেকে তার সঠিক অ্যান্সারটা দিতে পারবে। আজ এখান পর্যন্তই থাক। কোনো স্লাইডে কোনো রকম কোনো অসুবিধে হলে, কোনো ছবি বুঝতে না পারলে, কোনো কনফিউশন হলে হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা কোশ্চেন করতে পারো।